এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে এবং একটি বিশাল বাধার মুখোমুখি হচ্ছে এই মুহূর্তে সাধারণ মানুষ যারা। আমরা দেখছিলাম যে এই মুহূর্তে একটি বাধা সৃষ্টি হয়েছে এবং ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে। আমি 72 ঘন্টার জন্য সময় দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা যারা দায়িত্ব আছে 72 ঘন্টার ভিতরে হাসনাত আব্দুল্লাহ বা হাসনাত আব্দুল্লাহরা যে ভাষায় কথা বলে আসছেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে বাচনভঙ্গি, তাদের যে হুঙ্কার হুঁশিয়ারি, তাতে মানুষ এখন রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে তাদেরকে পিটিয়ে মারা হবে জানিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। ঠিক তখনই কিন্তু দুই পক্ষের সংঘর্ষ লেগে যায় এবং সমন্বয়কদের মধ্যখানে পেলে আপনারা দেখতে পারবেন তাদের কি ভয়ঙ্কর রূপ এবং সাধারণ মানুষরা কিভাবে কেঁপেছে দেখেন। পুলিশ কিন্তু সংঘর্ষে জড়ালো, রক্তাক্ত হলো, এটা খুব ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে এবং এরকম একটা অসহনশীল, এরকম একটা অসহিষ্ণু সমাজ আমরা চাইনি। শেখ হাসিনাকে খেদানোর ক্ষেত্রে আমাদের প্রধান মোটিভেশন ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ করব, যেখানে নানা রকম দলমত থাকবে এবং নিশ্চিতভাবে সব মত গ্রহণযোগ্য হবে না, আমাদের বিভিন্ন পক্ষ থাকবে। সরকার পতনের এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশি বাধার মুখে পড়েন এর নেতাকর্মীরা। এ সময় হয় ধস্তাধস্তিও। তাদের অভিযোগ বিনা উস্কানিতে পুলিশ হামলা চালিয়েছে। তবে এই কথাটা কিন্তু বাস্তব। কোন কথাটা? সেটি হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে এদের বিরুদ্ধে কোনো আপনি পদক্ষেপ নিতে পারবেন না, থানায় গিয়ে আপনি জিডি করতে পারবেন না, আদালতে গিয়ে এদের মাধ্যমে কিংবা এদের বিরুদ্ধে আপনি কোনো কেস দায়ের করতে পারবেন না, হাইকোর্টে গেলেও কোনো কাজ হবে না, বাংলাদেশে এক প্রান্তে থেকে সেই প্রান্তে গেলেও কোনো কাজ হবে না। মানে আবারও উত্তাল হয়েছে রাজপথ, আবারও কেঁপেছে সাধারণ জনগণ, আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন দেশের বর্তমান পরিস্থিতি, যে অনেকে বলতেছে আমাদের দেশের বর্তমান সরকার, উপদেষ্টা, সমন্বয়ক, তাদের বিপক্ষে অনেকেই কথা বলতেছে, তারা নাকি দেশ চালাতে পারছে না, তারা নাকি অনেক ভুল কাজ করতেছে। এইটার জন্যই অনেকে কেঁপেছে এবং তাদের বিপক্ষে কথা বলতেছে এবং আন্দোলন করছে রীতিমতো। আসুন দর্শক, আপনাদের জন্য আমি এইসব নিয়ে যে নিউজগুলো রেডি করেছি এইগুলো আগে দেখে আসি এইখানে এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি এই বিষয়গুলো নিয়ে। ভিডিওটা কিন্তু কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে, মানে উপদেষ্টা, সমন্বয়ক, তাদের কি হয় এবং শিক্ষার্থীদের পিছনে কে রয়েছে। সম্পূর্ণ ধারাবাহিকলি দেখবেন এ টু জেড। এটা নিয়ে বিতর্কে বেশ কয়েকদিন সরগরম অবস্থা দেখেছি ফেসবুকে। বিতর্ক গুরুত্বপূর্ণ জিনিস, দরকারি জিনিস একটা গণতান্ত্রিক সমাজের জন্য, সো আমরা নিশ্চিতভাবে সেটাকে ওয়েলকাম করি। কিন্তু আজ যেটা হলো, পাঠ্যপুস্তক বোর্ডের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়ালো, রক্তাক্ত হলো, এটা খুব ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে এবং এরকম একটা অসহনশীল, এরকম একটা অসহিষ্ণু সমাজ আমরা চাইনি। শেখ হাসিনাকে খেদানোর ক্ষেত্রে আমাদের প্রধান মোটিভেশন ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ করব, যেখানে নানা রকম দলমত থাকবে এবং নিশ্চিতভাবে সব মত গ্রহণযোগ্য হবে না, আমাদের বিভিন্ন পক্ষ থাকবে। কিন্তু তারপরও আমরা আসলে কিভাবে রিয়্যাক্ট করব, কিভাবে ইন্টারাক্ট করব পরস্পরের সাথে, সেই আলাপগুলো হওয়া দরকার। আমি একটু পড়ি। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তি সহ 5 দফা দাবিতে আজ সকালে এনসিটিভি ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন। সভরেন্টি নিয়ে ফেসবুকে খুব হাসাহাসি হচ্ছিল, ইংরেজিতে লিখছেন কিন্তু এই শব্দটাও ঠিকঠাক মতো উচ্চারণ তারা লিখতে পারেননি। যাই হোক, অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল মানুষ পাঠ্য বইয়ের গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিভির সামনে কর্মসূচি পালন করে। আর একটু যদি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এনসিটিভির সামনে ওই যে স্টুডেন্ট ফর সভরেন্টির একদল লোক সেখানে ব্যানার নিয়ে দাঁড়ায় এবং দুই পক্ষই থাকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রছাত্রী। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারের কর্মসূচিটি ছিল পূর্ব নির্ধারিত, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। স্টুডেন্ট ফর সভরেন্টির ব্যানারেও সেখানে গতকাল কর্মসূচি দেওয়া হয়। আমরা আগে এই সোকাল পাল্টাপাল্টি দেখতাম, মানে আদিবাসী তাদের ভাষায়, আমি তাদের ভাষায় বলছি, এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, আদিবাসী শব্দটা খুব সহজ না। আমরা অনেকে মনে করি আদিবাসী শব্দটা ব্যবহার করে ফেললেই হয়, ইটস নট দ্যাট ইজি। এর সাথে দেশের অভ্যন্তরীণ তো বটেই খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং ভূ রাজনৈতিক
রাজনীতির সম্পর্ক আছে। সুতরাং আদিবাসী শব্দ ব্যবহার করার সময় আমাদের খুবই সতর্ক থাকতে হবে, কারণ যাদেরকে আমরা আদিবাসী বলছি তারা আদতে আদিবাসী কিনা সেই আলাপ আছে, সেটা নিয়ে তীব্র বিতর্ক আছে, এবং সেটা যদি না হয়ে থাকেন তাদেরকে সেই স্ট্যাটাস দেয়াটাও, অন্যায় কেউ চাওয়াটাও সঠিক না বলে আমরা ভাবতেই পারি। যাই হোক, আমি এই ব্যাপারে খুব বিস্তারিতভাবে কথা বলবো। আর একটা কথা আমি আগের মতো এখানে যোগ করতে চাই, এখানে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বা বিভিন্ন ট্রাইবের মানুষজন ছিলেন, আমি আমার জন্ম বেড়ে ওঠা তাদের সাথে, আমি রাঙামাটিতে জন্মেছি, বড় হয়েছে, আর প্রচুর এই ধরনের বন্ধু বান্ধব আছে। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তাদের যে দাবি আছে সেই দাবির সাথে আমি দ্বিমত প্রকাশ করি। কিন্তু যা ঘটলো তাদের উপরে, আজকে যা ঘটলো তাদের উপরে ঘটেছে, আমি এটা এইভাবেই ক্লেম করছি। কারণ আগে এই সংগঠনে যারা নিজেদেরকে আদিবাসী সংগঠন বলছে তারা কর্মসূচি দিয়েছেন, সেখানে পরবর্তীতে সভরেন্টির তাদের ভাষায় যে সংগঠন আছে তারা গিয়েছেন, এই যাওয়া ইটসেলফ ইজ এ প্রবলেম। আমি একটু দেখি ওখানে কি ঘটলো এরপর। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা ব্যানারে সমবেত হওয়া মানুষের এনসিটিভির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, পুলিশ দুই পক্ষকে সরিয়ে নেয়, পরে স্লোগান হয়। বেলা 1টার কিছু সময় পর কিছু লোক সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসা মানুষের উপর হামলা চালান, এতে কয়েকজন আহত হন, তাদের মধ্যে একজন নারী। স্টুডেন্ট ফর সভরেন্টি দাবি করেছে তাদের উপর হামলা হয়েছে, অন্য সংগঠনও তাই দাবি করেছে। পরে তাদেরকে পুলিশ সরিয়ে দেয়। ঘটনাটা এরকম, নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল, কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সভরেন্টি। তারপর সরকার সেই বাতিলের সিদ্ধান্ত নেয়, পাঠ্যপুস্তকের পিডিএফ থেকে সেটি সরিয়ে নতুন একটি গ্রাফিতি যোগ করে। তবে স্টুডেন্ট ফর সভরেন্টি আগের গ্রাফিতিটি সংযোজনের দায়ে রাখাল রাহা ওরফে সাজ্জাদের অপসারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি করেছে। 5 দফা দাবি তুলে ধরেছে, সেটা খুব ভয়ঙ্কর, সব কঠোর দাবি। এর মধ্যে রয়েছে অবাঙালিদের, তারা বলছেন ব্র্যাকেটে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কোনো বই পুস্তক ছাপানো যাবে না, লেখালেখি করা যাবে না, কোনো নাটক সিনেমা বা গল্প কাহিনী রচনা করা যাবে না। বাঙালিদেরই বাংলাদেশের একমাত্র আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের আদিবাসী বলা ও প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। এখানকার যিনি আহ্বায়ক তিনি বলছেন আদিবাসী শব্দটি কোনো জাতিগত পরিচয় নয়, কাজে আদিবাসী শব্দের বিরোধিতা করলে বর্ণবাদ হয় না। এদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার দাবি হলো আগের গ্রাফিতিটি পাঠ্য বই পুনর্বহাল করা। এখানে থাকার মধ্যে অলিক মৃ দুপুর 12টার দিকে প্রথম আলোকে বলেন যুক্ত করেছিল, তার বিরুদ্ধে মব তৈরি করা হয়, পরে আদিবাসী বাদ দেওয়া হয়েছে, এটা পুনর্বহাল করতে হবে, এবং পরস্পরকে অভিযোগ করেছেন যে হামলা করা হয়েছে। এটা এখন আমরা যদি দুটো কথা বলছিলাম, শুরুতে বলেছি যে এই ডিবেটটা সমাজে হওয়া দরকার আছে, ওপেন ডিবেট। আমাদের সংবিধানে আদিবাসী শব্দটা এখনকার সংবিধানে নেই, এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটা আছে। ক্ষুদ্র সংখ্যার ক্ষেত্রে কেউ বলে যে ক্ষুদ্র বলে কিছু নেই, এগুলো খুব বাজে কথা, সংখ্যালঘু বলে কিছু নেই। সংখ্যার ক্ষেত্রে লঘু, সংখ্যায় কম আছে, এটা বলার মধ্যে কোনো প্রবলেম আছে বলে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না। তো যাই হোক, সেই ঘটনাটা নিয়ে ডিবেট হোক সমাজে। যারা মনে করেন যে এখানে এটা আদিবাসী তারা সেই যুক্তিতর্ক তুলে ধরুন, যারা মনে করেন না তারা আদিবাসী নন, যারা এটা মনে করেন তারা তাদের যুক্তিতর্ক দিন। আমরা একটা তর্কের সমাজ চাই, আমরা একটা ডিবেটের সমাজ চাই। কিন্তু আজ যা হলো, মানে আমি যে রিপোর্টটা পড়লাম সেখানে এটা খুব স্পষ্ট যে উস্কানিটা বাঙালিদের যে সংগঠন সেটার পক্ষ থেকে এসছে, দ্যাটস ফর শিওর। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে সংগঠন তাদের নামে তারা আদিবাসী ব্যবহার করছে, আমি শব্দটা ব্যবহার করছি না, সেটা যখন তারা তাদের কর্মসূচি দিয়েছেন তাদের গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে, সেখানে একদিন আগে, তার মানে আপনি পাল্টাপাল্টি শব্দটা বলি, পাল্টাপাল্টি সমাবেশের, পাল্টাপাল্টি অবস্থানের সিদ্ধান্ত নেওয়া ইটসেলফ একটা সংঘাত তৈরির চেষ্টা। সুতরাং এটা খুব স্পষ্ট কে কার উপরে হামলা করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা ছিলেন তাদের উপরে এই বাঙালিদের সংগঠনটি গিয়ে হামলা করেছে, এটা বলতে আমাদের কোনো রকম কোনো দ্বিধা নেই। বাঙালি সংগঠনের যে দাবি আছে যে এটা আদিবাসী নয়, তা আমি তারা যা যা আর দাবি করেছেন এটা শাস্তিযোগ্য, রাষ্ট্রদ্রোহ হবে, ওটা করা যাবে না, ওখানে লেখা যাবে না, ওটা বলা যাবে না, সেটা বলা যাবে না, এত মিলিটেন্ট ভাবে আমি এই কথাগুলো বলছি না, কিন্তু তারা যা মনে করেন তার সাথে আমার অ্যালাইনমেন্ট আছে। কিন্তু এটাও আমি বিশ্বাস করি এই গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে যারা আন্দোলন করতে চেয়েছেন তাদেরকে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করতে দেয়া
ভীষণ রকম জরুরি ছিল, কিন্তু সেটা করতে দেওয়া হয় নাই এবং একটা পর্যায়ে তাদের উপরে হামলে পড়া হয়েছে, তাদের উপরে হামলা করা হয়েছে। আমরা একটা বহুত্ববাদী বাংলাদেশ চাই, যেখানে বিভিন্ন রকম মানুষ থাকবেন। আমাদের মাইনরিটি, আমরা যত যাই বলি না কেন, সংখ্যালঘু আছে, ধর্মীয়, জাতিগত, ভাষাগত বিভিন্ন রকম সংখ্যালঘু আছে, এবং এতেও কোনো সন্দেহ নেই তারা নানা রকম অত্যাচার, নিপীড়ন, বঞ্চনার শিকার। আবারও বলছি, জাতিসত্তার দিক থেকে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর সাথে আমি জন্মেছি, বেড়ে উঠেছি, আমি ওদেরকে অনেকে চিনি, জানি, আমার বন্ধু বান্ধবদের মধ্যে আছে, স্কুলে পড়েছি। সো ওদের বঞ্চনা আছে, সত্যিকার অর্থেই আছে, এবং আমাদের সমাজে আর সব যে কোনো ক্ষেত্রে, যে সেটা ধর্মীয় হোক, এটা ইভেন ভাষাগত, আমাদের এখানে মুসলিম কিন্তু উর্দুভাষী মানুষ, যাদেরকে আমরা আটকে পড়া পাকিস্তানি বলি, তারাও ভয়ঙ্কর রকম বঞ্চনার শিকার আছেন। সো প্রত্যেকটার ক্ষেত্রে এই সংকটগুলো জায়গা আছে, সেগুলো তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং আমাদের চেষ্টা করতে হবে আমাদের একটা বহুত্ববাদী, একটা ইনক্লুসিভ সোসাইটিতে তারা সবাই ঠিকঠাক মতো সুন্দরভাবে থাকবেন, তারা তাদের পূর্ণ অধিকার নিয়ে থাকবেন, তারা বাংলাদেশের নাগরিক সেই হিসাবে থাকবেন, এটা নিশ্চিত করতে হবে। তাদের আদিবাসী বললে তাদের আরো বেশ কিছু রাইটের প্রশ্ন আসে, তারা সেই রাইটগুলো নিয়ে আলোচনা করুন, তারা তাদের মতো করে জনসংযোগ করুন, তারা এই আলাপগুলো সামনে আনুন, তারা ইভেন ন্যায্যভাবে তারা তাদের এই ক্ষেত্রে তাদের অধিকার বঞ্চিত হয়েছে কোথাও যদি মনে করা হয়, সেটার জন্য তারা প্রতিবাদ করুন, সবকিছু করুন, এইগুলো চলতে থাকুক। কিন্তু সেখানে বাধা দেয়া, সেখানে আমি তার এক্সপেকটেশনের সাথে, তার চাওয়ার সাথে দ্বিমত করলে হামলে পড়া, এটা দেশের জন্য একটা খুব ভয়ঙ্কর অসনিশব্দের। আমি দেশের ভেতরে থেকেই আমি এটা নিয়ে ভয় পাই যে এই বাংলাদেশ আমরা চাই না। কিন্তু এই মুহূর্তে একটা বড় বাস্তবতা আছে, সেটা হলো আমরা খেয়াল করেছি হয়তো সাম্প্রতিক সময়ে আমাদের দেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। ভারত, আমাদের মনে থাকার কথা নিশ্চয়ই যে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এই কথা অনেক বলছে, কিন্তু সাম্প্রতিককালে দেখবো আমরা যে তারা এর সাথে ক্ষুদ্র মানে সংখ্যালঘু ইন জেনারেল, বিশেষ করে হিন্দু এভাবে লিখছে। ট্রাম্পও তার যে টুইট, আলোচিত টুইট করেছিল, সেখানেও মাইনরিটিস শব্দটা আগে ব্যবহার করেছে, হিন্দুকে আলাদা করে বলেছে। সো এখানে কিন্তু একটা মাইনরিটির উপরে, এথনিক মাইনরিটি, তাদের উপরে আমরা হামলার ঘটনা দেখলাম, তাদের দাবি দেওয়ারকে দাঁত ভাঙা জবাব দেওয়ার চেষ্টা দেখলাম, এবং একটা মব সেটা করলো, পরিকল্পিতভাবে করলো। এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। আমি মনে করি সরকারের কোনোভাবেই উচিত ছিল না ওই সংগঠনটা, সোকল্ড তাদের বাঙালিদের যে সংগঠনটা, তাদের নামটা আবার একটু বলি, সেটা হচ্ছে স্টুডেন্ট ফর সভরেন্টি। এই সংগঠনটা যখন তাদের কর্মসূচি দিয়েছে, পরবর্তীতে তাদেরকে ওখানে থাকতেই, ওদেরকে ওখানে থাকতে দেওয়া উচিত হয়নি, সোজা সাপটা কথা, কিন্তু সেটা দিয়েছে। এবং এগেইন সরকারের একটা ব্যর্থতার আরেকটা পালক যুক্ত হলো তার ব্যর্থতার মুকুটে। এবং এসব করে করে যে বলছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়, সংখ্যালঘুরা হামলার শিকার হচ্ছে। কখন ফ্যাসিবাদ কি গায়ে লেখা থাকে, অথবা স্বৈরাচার সেগুলো কি গায়ে লেখা থাকে, নাকি মানুষের আচার আচরণ, বক্তব্য, নানান ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদী তার পরিচয় ফুটে ওঠে? ছাত্র সমন্বয়কদের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বা হাসনাত আব্দুল্লাহরা যে ভাষায় কথা বলে আসছেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে বাচন ভঙ্গি, তাদের যে হুঙ্কার, হুঁশিয়ারি, তাতে মানুষ এখন রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের আগেকার সেই জনসমর্থন নিঃসন্দেহে এখন নেই, একেবারে তলানিতে এসে পৌঁছেছে, এটা তো সত্য কথা। কিন্তু তাদের হুঙ্কার, হুঁশিয়ারি এতটুকু কমছে না। তাদের যে লিফলেট বিতরণ কর্মসূচি ছিল সপ্তাহব্যাপী, ঘোষণাপত্রের উপস্থাপনের দাবিতে সাধারণ মানুষ কি বলে, সেই ধরনের একটা গণসংযোগ চালাচ্ছিল। তার অংশ হিসেবে সোমবার নারায়ণগঞ্জে পথসভায় তিনি যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যকে আমরা কোন মানদণ্ডে ফেলব? ফ্যাসিবাদী আচরণের ক্ষেত্রে, নাকি সন্ত্রাসী মাস্তানি আচরণের ক্ষেত্রে? তিনি বললেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা, আর ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে সেগুলো ভেঙে দেওয়া হবে। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়, সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। আমি মনে করি আওয়ামী লীগ স্বৈরাচার ছিল। আচ্ছা, ধরে নিলাম ফ্যাসিবাদ। আওয়ামী লীগ এই ধরনের অবশ্যই হুঙ্কার দিয়েছে বিরোধী দলের উদ্দেশ্যে,
মুক্ত সাংবাদিকদের উদ্দেশ্যে তারা ভয় ভীতি সৃষ্টি করার জন্য এমন কোনো কাজ নেই যা করেনি। হামলা মামলা থেকে শুরু করে জেলে কারাগারে ঢুকানো পর্যন্ত অনেক কিছুই করেছে। তাহলে আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে, হাসনাত আব্দুল্লাহরা কি? হাসনাত আব্দুল্লাহদের প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা কি? তারা যে নতুন রাজকীয় দলটি আনতে যাচ্ছে তার চরিত্র কি হবে? এবং ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতার পেছনে থেকে এখনো তারা ক্ষমতা উপভোগ করছে, সরকারের তো তারা পার্ট। তাহলে পূর্ণভাবে ক্ষমতায় যাওয়ার আগেই তাদের যে পরিচয় ফুটে উঠছে, ক্ষমতায় যাওয়ার পরে কি হবে? তাহলে প্রশ্ন উঠতে পারে, বড় ফ্যাসিবাদ আসলে কে, বা ফ্যাসিবাদের আসল পরিচয়টি আসলে কিভাবে কারা তুলে ধরছে? আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবাধিকারের জন্য যারা লড়াই করবে তাদেরকে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা হিসেবে উল্লেখ করা হবে এবং তাদের হাত ভেঙে দেওয়া হবে। আওয়ামী লীগের যে 30, 35, 40% ভোট রয়েছে, ভোটার রয়েছেন, এই যে অসংখ্য মানুষ, 18 কোটি মানুষের নিশ্চয়ই তাহলে কত ভোটার? 12 কোটি, তার 4 কোটি, 3 কোটি, 2 কোটি, আমি একেবারে ন্যূনতম ধরে দিলাম। এই 2 কোটি মানুষ কি শেখ হাসিনা বা শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যরা বা এমপি বা শীর্ষ নেতা তাদের সবার মতন আচরণ করেছে, সবার মতো দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অপরাধ, খুন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তারা সবাই জড়িত? কেন তাদের মানবাধিকারের কথা বলা যাবে না? আমরা তো তাদেরকে বিচারের আওতায় বাইরে রাখতে বলছি না কখনো। যারা অন্যায় করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বিচারের মাধ্যমে, আমরা সেটি মনে করি। আচ্ছা, ধরুন তো 5 আগস্টের আগে 2 আগস্ট অথবা 3রা আগস্টের দিকে যখন জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো, তখন তো আমরা প্রতিবাদ করেছিলাম। জামাতকে নিষিদ্ধ করলে অন্য সময় করতে পারত আদালতের বিচারের মাধ্যমে, কেন এই সময় একটা ভয়ঙ্কর সময় এসে জামাতকে নিষিদ্ধ করা হলো? এবং ওই সময় সন্ত্রাসী কর্মকাণ্ড যত চলছিল, কারা করছিল না করছিল তা নিয়ে এখন অনেক বিতর্ক রয়েছে। আমরা ওই সময় বলেছিলাম যে আওয়ামী লীগ সব দায়ভার এখন এককভাবে জামাতের উপর চাপিয়ে দেওয়ার জন্য জামাতকে নিষিদ্ধ করলো। আচ্ছা, আমরা যে জামাতের এই নিষিদ্ধতার বিরুদ্ধে কথা বলেছিলাম, সেজন্য কি আমাদেরকে স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হবে? আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের যারা একেবারে তৃণমূলের নেতাকর্মী রয়েছেন, যারা একেবারে শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শ পোষণ করেন, তাদের অনেকেই আছেন আবার শেখ হাসিনাকে সমর্থন করেন না, কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করেন, সবাই ফ্যাসিবাদী চরিত্রের। আর তাদের মানবাধিকার রক্ষার জন্য কথা বললেই হাত ভেঙে দেওয়া হবে। এসব অধ্যত্বের পরিণাম যে ভালো হয় না, হাসনাত আব্দুল্লাহরা ভুলে যান। ক্ষমতায় যারা থাকেন তারা সবাই ভুলে যান। তিনি ওই পথসভাতে তার যে সহযোদ্ধারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের উদ্দেশ্য হুঙ্কার ছেড়েছেন মিউ মিউ করে। তিনি ওই জায়গায় বলেছেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বাধা হয়ে যারা দাঁড়াচ্ছেন অথবা যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে সেগুলো কেন তাদের সহযোদ্ধারা অর্থাৎ 3 উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা কেন প্রকাশ করছে না? তারা যদি কিছু করতে না পারে তাহলে তারা রাজপথে নেমে আসুক। তার ভাষাটি হচ্ছে এরকম, আমাদের প্রতিনিধি হয়ে যাদের উপদেষ্টা করেছি, আপনারা যদি মনে করেন কোনো কারণে ঘোষণা দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাষ্ট্রীয় কোনো বাধা আছে, সেটি আপনারা জনসমক্ষে প্রকাশ করুন। যদি আপনারা সেটি ব্যর্থ হন তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন করে তাদের পতন ঘটিয়েছি, প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে, পতন ঘটানো হবে। এই যে তার যে হুঙ্কার, এখন আসলে সেই 3 উপদেষ্টা কি করবেন? তারা পদত্যাগ করবেন? তারা কি জনগণের কাতারে নেমে আসবেন? প্রশ্নই ওঠে না। তারা সহজে নামবেন না। এগুলো একদিকে নাটকের অংশ হতে পারে যে আমরা তো সবকিছুর বিরুদ্ধে কথা বলছি, আমরা আমাদের সহযোদ্ধাদের বিরুদ্ধেও কথা বলছি, একটা নাটক। অথবা আরো একটি যে বিষয়টি এখন মানুষের মুখে মুখে রটছে, যার কিছু সত্যতা থাকতেও পারে,
উপদেষ্টা পরিষদের সদস্য পদ নিয়ে এখন নিজেদের মধ্যেই গ্রুপিং শুরু হয়েছে নানানভাবে। একদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাদের আত্মত্যাগ বেশি 5 আগস্ট গণঅভ্যুত্থানে, তাদেরকে কোথাও দেওয়া হচ্ছে না, তাদেরকে কোথাও বসানো হচ্ছে না, এবং উপদেষ্টা পরিষদে শুধুমাত্র এরাই কেন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে। এবং সমন্বয়কদের মধ্যেও মানে একেবারে খোদ সমন্বয়কদের মধ্যেও নানান ধরনের গ্রুপিং হয়েছে, পদবি ভাগ বাটোয়ারা নিয়ে শুরু হয়েছে। এগুলো তো আমরা শুনছি। উপদেষ্টা পদত্যাগ করবে না, এটুকু নিশ্চিত করে বলা যায়। হাসনাত আব্দুল্লাহদের হুঙ্কার, সেটা নাটকীয় হোক, মিউ মিউ কণ্ঠে হোক, কিংবা সত্যি সত্যিই হোক, খেলা তো আরো বাকি রয়েছে। এবং রাজকীয় দলটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় সেটিও তো আমরা বুঝতে পারছি। দলের নাম প্রকাশের আগে, দলের আত্মপ্রকাশের আগে যেভাবে কামড়াকামড়ি শুরু হয়েছে পদবি নিয়ে, তখন তারা প্রত্যেকেই নিজেদেরকে ক্ষমতাশালী করে তুলতে চায়। আমরা বুর্জোয়া রাজনীতি দেখি, আওয়ামী লীগ বিএনপি রাজনীতি দেখি, যেহেতু এখন তো আদর্শের রাজনীতি নেই, আদর্শের রাজনীতির ছিটে ফোটা নেই, সবাই তো রাজনীতি করছে ক্ষমতার জন্য। হয়তো কিছু অংশ আছে সত্যি সত্যি দলকে ভালোবাসে, আওয়ামী লীগ বা বিএনপির মতো দলগুলো। সেটি হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে এদের বিরুদ্ধে কোনো আপনি পদক্ষেপ নিতে পারবেন না, থানায় গিয়ে আপনি জিডি করতে পারবেন না, আদালতে গিয়ে এদের মাধ্যমে কিংবা এদের বিরুদ্ধে আপনি কোনো কেস দায়ের করতে পারবেন না। হাইকোর্টে গেলেও কোনো কাজ হবে না, বাংলাদেশে এক প্রান্তে থেকে সেই প্রান্তে গেলেও কোনো কাজ হবে না। মানে ডক্টর আসিফ নজরুল আর হচ্ছে ডক্টর ইউনূস সরকার, তারা এটাকে কি বাদ করে দিছে। মানে এদের বিরুদ্ধে আপনি কিংবা এদের এগেনস্টে সমন্বয়কারী থেকে শুরু করে কিংবা উপদেষ্টা যে বাজার আছে প্রত্যেকের নামে আন্তর্জাতিক মামলা হয়। এবং তারা কি এটা 5 আগস্টের পর থেকে তারা এটা বন্ধ করে দেয় যে এদের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিতে পারবেন না বাংলাদেশে। যাই হোক, এখন আসুন মূল টপিকে। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাইকে বলবো যে ভাই খুবই মনোযোগ সহকারে শুনবেন প্রতিটি কথা, পরে আবার উল্টাপাল্টা লিখালিখি করবেন না যে তুষার ভাই এটা না এমনি না সেমনি। হ্যাঁ, যাই হোক, 62 জনের নামে আন্তর্জাতিক মামলা দায়ের করে আওয়ামী লীগ। কোন 62 জন? এই 62 জনের ভিতরে আপনার সমন্বয়কারী আছে, উপদেষ্টারা আছে, হিজবুত তাহরির আছে, আর হচ্ছে আপনার জামায়াত ইসলামের আমির আছে, সবাই আছে। কেন দায়ের করে? এই মামলাটা দায়ের করে কবে? এই মামলাটা দায়ের করে আপনার গত আজ থেকে আরো 2 মাস আগে। মানে মামলার ইটা আসে আজকে। মামলাটা কোথায় দায়ের করে? আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, মানে আপনার জাতিসংঘের কাছে। হ্যাঁ, বুঝতে পারছেন? আন্তর্জাতিক মাধ্যমে এই মামলাটা করা হয় 62 জনের নামে। এখানে মামলাটা কি বলা হয়? এই সংখ্যালঘুদের উপরে অত্যাচার, আর হচ্ছে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি লুটপাট, তাদেরকে গণহত্যা, পুলিশ গণহত্যা, আর হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে বাংলাদেশের কোনো পিপলস আপনার চাইলেও এদের মাধ্যমে থানায় গিয়ে কোনো জিটি করতে পারবে না, কোনো কমপ্লেন করতে পারবে না। তারা এটাকে বন্ধ করে দিয়ে বাংলাদেশে চালাচ্ছে মব ক্লিন, চালাচ্ছে মব জাস্টিস, চালাচ্ছে দখলবাজিতা। এটার উল্লেখ করেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিংবা আন্তর্জাতিক মাধ্যমে এদের এই 62 জনের নামে মামলা দায়ের করা হয়। দেখেন, এই মামলাটায় যদি মানে ফাঁসার একটা সবচেয়ে বড় কারণ কি জানেন? এই আন্তর্জাতিক মাধ্যমে মানে একটা পয়েন্টে তারা খুব ভালোভাবে কি ফেঁসে যাবে। সেই পয়েন্টটা কি আপনার জানেন? সেই পয়েন্টটা হচ্ছে 5 আগস্টের পরে আপনার কি এদের সমন্বয় কিংবা উপদেষ্টা আর হচ্ছে আপনার ডক্টর ইউনূস থেকে শুরু করে এদের এগেনস্টে আপনি কোনো আইনত সহায়তা পাবেন না কিংবা নিতে পারবেন না। আপনি থানায় জিডি করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। মানে তারা টোটালি বন্ধ করে দিয়ে বাংলাদেশে চালাচ্ছে মব কিলিং, চালাচ্ছে আপনার গণহত্যা। এইটার কারণেই এই ডক্টর ইউনূস আর হচ্ছে এই উপদেষ্টা আসিফ নজরুল এরা মনে করেন ফেসে যাবে একদম ভালোভাবে। কারণ ভাই, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিংবা আন্তর্জাতিক মাধ্যমে যে মামলাটা, এটা কারো বাপদাদার সম্পত্তি নয়। এটা কি সবাই এখানে সমানভাবে বিচার পায়, তাই না? যখন নাকি এটা দায়ের করা হবে, ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে ট্রাম্পের। কারণ আমাদের বাংলাদেশে একজন আমেরিকার কিংবা আপনার কি বলে মানে জাতিসংঘের একজন দূত কিন্তু মানে রাষ্ট্রদূত কিন্তু তিনি আমাদের বাংলাদেশে আসার কথা ছিল। সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্যান্সেল করে দেয় যে আমার প্রতিনিধি মানে আমি যাকে চাইবো সে হচ্ছে যাবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তদন্ত করার জন্য। আপনি বুঝতে পারেন খেলাটা কোন জায়গায় জমে উঠছে? হ্যাঁ,
খেলাটা কোন জায়গায় জমে উঠছে? এরা যে আপনার 5 আগস্টের পরে যেভাবে মব ক্লিন করছে, যেভাবে গণহত্যা চালাইছে, যেভাবে মব জাস্টিস চালাইছে, আর এর থেকেও ভাই ইন্টারেস্টিং কি জানেন? ইন্টারেস্টিংটা কি, মানে তারা দুইটা দিকে খুব ভালোভাবে মনে করেন ফেসে যাবে সমন্বয়কারীরা, ডক্টর ইউনূস সহ উপদেষ্টা আসিফ নজরুল যারা আছে। কিভাবে? প্রথমত হচ্ছে তাদের আন্দোলনটা দেখেন, আমাদের বাংলাদেশের সংবিধানে আছে যে কোন সাধারণ জনগণ আন্দোলন করতে পারবে, কিন্তু ভাই তুমি আন্দোলন করলা কোঠানা মেধার ভিত্তিতে, সেক্ষেত্রে কি শেখ হাসিনা একটা পর্যায়ে মেনে নিল যখন নাকি আবু সাইদকে মারা হয়, মানে আবু সাইদকে তোমরা মনে করো প্ল্যান মোতাবেক, তোমাদের প্ল্যান মাস্টার প্ল্যান এর মোতাবেক তোমরা আবু সাইদকে মেরে ফেলো এবং সেখানে শেখ হাসিনার নাম দাও, এবং সেখানেই আসলে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষকে তোমরা একসাথে জড়ো করতে সাকসেস হও, আর সেখানে কি যা হওয়ার হয়ে যায় আওয়ামী লীগের সাথে। তো তারপরে কি হয়? তারপরে তোমরা নিজেরাই মনে করো সরকার হয়ে যাও। এই যে যেমনটা আপনার হচ্ছে মনে করে আসিফ আর হচ্ছে আপনার নাহিদ, দেখতে তো পারতেছেন। তো এটার জন্য তারা কি ফেসে যাবে কিভাবে? আমাদের বাংলাদেশের সংবিধানে কিন্তু নাই, আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এটা সংস্কার কাজ তিল পরিবার মনে করেন ঠিক করতে পারে নাই, আর সংবিধান তো কিছুই করতে পারে, মানে সংবিধানের জায়গায় আছে, তারা সংবিধানের কোনো তোয়াক্কা করে নাই, তারা মনে করেন আপনার আইনের কোনো তোয়াক্কা করে নাই, মানে টোটালি আইনের বাইরে গিয়ে, মানে এক্সট্রা, মানে তাদের মন গড়া একটা ল দিয়ে, একটা আইন দিয়ে তারা এই মনে করেন আন্দোলনটা করে, আর বর্তমান তারা সরকারের চেয়ারে বৈশা রয়েছে। তো এদের বিচার যখন নাকি হবে, কেবল তো মামলা করছে আলহামদুলিল্লাহ 62 জনের নামে মামলা হয়েছে, সার্জিসের নাম, হাসনাতের নাম তো সবার আগে ছিল। হ্যাঁ, সার্জিস, হাসনাত, মাহফুজ, ডক্টর আসিফ নজরুল, ডক্টর ইউনূস, তারপর হচ্ছে আপনার আরো যে বাজার আছে, প্রত্যেককে তো যারা নাকি এই আন্দোলনের মাস্টার মাইন্ড, আপনারও একটুখানি নড়ে চড়ে বসবেন। ইতিমধ্যে অনেকে জানেন আসিফ নজরুল কিন্তু তার পরিবারকে কিন্তু আপনার বিদেশে কিন্তু পাঠাই দিচ্ছে, আর আপনার সেনাবাহিনী কিন্তু এই উপদেষ্টা বা সমন্বয়কদের কিন্তু আপনার কূটনৈতিক কিন্তু পাসপোর্ট রেডি ছিল, কিন্তু পাসপোর্ট কি হাতিয়ে নেওয়া হয়েছে, পাসপোর্ট এদের কাছ থেকে আপনার ছিনিয়ে নেওয়া হয়েছে, যে এরা যাতে দেশ থেকে পালিয়ে না যেতে পারে। খেলা কিন্তু স্টার্ট, বলছি না যে খেলা শুরু হয়ে যাবে, খেলা কি শুরু হয়ে গেছে, স্টার্ট নাও। এখন থেকে এই প্রতিটা সমন্বয়ক পালানোর চেষ্টা চালাচ্ছে। আরে আওয়ামী লীগ তো ইন্ডিয়া যায় মনে করেন আপনার রক্ষা পাইছে, কিংবা তারা বর্তমান গা ঢাকা দিতে পারছে। সমন্বয়কারীরা কোথায় যায় গা ঢাকা দিব? পাকিস্তান। পাকিস্তান যায় গা ঢাকা দিব। সবশেষে দর্শক বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই, আপনার হচ্ছে সেটা নিজুম মজুমদারকে, যে আপনি কিংবা আপনারা যে বা যারা নাকি এই আন্তর্জাতিক মাধ্যমে 62 জনের নামে মামলা দায়ের করছেন এবং সেটার আপনারা প্রসেস শ্রেষ্ঠ দেশে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষকে না খেয়ে রেখে আর জঙ্গলের টয়লেট করিয়ে চাইলে বাংলাদেশও অনেক কিছু করতে পারত। সে তর্কে না গিয়ে চলুন বাংলাদেশ ভারত থেকে কোন কোন সূচকে এগিয়ে রয়েছে সেটাই দেখে আসি, কেননা আপনাকে ওইসব স্বর্গবাসীদের যে কোনো সময়ে উপযুক্ত জবাব দিতে হতে পারে। खुले में हगना बंद करो, बाहर में जो हगेगा अपना गू खाएगा, बाहर में जो हगेगा अपना गू खाएगा, बंद करो भाई बंद करो। এটি কোনো রাজনৈতিক মিছিল কিংবা সিনেমা নয়। জঙ্গলে টয়লেট করা বন্ধ করতে জঙ্গলিদের উৎসাহিত করতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র অভাবে নয়, স্বভাবেই খোলা আকাশের নিচে প্রকৃতিটাকে সাড়া দিতে যায় তারা। বিবিসির এই রিপোর্টটি দেখুন। ভারতের 70 কোটি মানুষ প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করে, আর বাংলাদেশের সে সংখ্যা 0। বিবিসির রিপোর্ট বলছে কোন প্রকার টয়লেট সুবিধা নেই এরকম লোকের সংখ্যা ভারতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। ভারত সরকার বিগত সময়ে ব্যাপক উদ্যোগ নিয়ে ভারতবাসীকে টয়লেটে নেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু ফলাফল খুব বেশি সন্তোষজনক না। ভারতের সরকারি হিসেবে সেখানে 64% স্যানিটেশন আছে, আর বাংলাদেশে 99%। অবশ্য ভারতে শতভাগ টয়লেটের প্রয়োজন নেই, কেননা আগে তো খাবার খেতে হবে, তারপর টয়লেটের প্রশ্ন। পরিসংখ্যান বলছে বাংলাদেশের তুলনায় ভারতে অন্তত অর্ধেক জনসংখ্যা ঠিকমতো খাবারই পায় না। বিশ্ব ক্ষুধা সূচক 2020 এর তালিকায় ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। 20.4 স্কোর নিয়ে 107টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 75, আর ভারতের অবস্থান 94, পাকিস্তান 88, মিয়ানমার 78, নেপাল 73 এবং শ্রীলঙ্কা 64 নম্বরে আছে। পেটে ভাত নেই তাতে কি, আকাশে রকেট ওড়ায় ইন্ডিয়া। তাই প্রতিবেশী ভাইদের বলছি, নিজেদের নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি করবেন না। শুনেছি বেশি কথা বলে নাকি আয়ু কমে যায়।
জানেন তো বাংলাদেশি মানুষেরা গড়ে 72 বছর বাঁচে, যেখানে ভারতীয়রা বাঁচে 68 বছর। ভারতের গড় আয়ু যেখানে 68.8 বছর, সেখানে বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.8 বছর। তার মানে একজন ভারতীয়র চেয়ে একজন বাংলাদেশি মানুষ গড়ে 4 বছর বেশি বাঁচে। বাংলাদেশকে যেসব ইন্ডিয়ানরা মৌলবাদের দেশ কিংবা এখানকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গলা ফাটাচ্ছেন, তাদের জন্য একটি তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী ভারতে কর্মক্ষেত্রে নারী কর্মীদের অংশগ্রহণ 20%, বিপরীতে বাংলাদেশে এই সংখ্যাটা 36%। মানে বুঝতে পারছেন কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণে কতটা এগিয়ে গেছে বাংলাদেশ, আর ভারত নেমে গেছে পাকিস্তানেরও নিচে। শুধুমাত্র কর্মক্ষেত্রে নয়, নারীর ক্ষমতায়নেও বাংলাদেশ যতটা এগিয়েছে তা কখনো কল্পনাও করতে পারবে না ভারতীয় কট্টরপন্থীরা। চলুন এবার অর্থনৈতিক দিকটা একটু দেখে আসি। কোন দেশের মানুষের ইনকাম কেমন, যাকে বলে মাথাপিছু আয়। মুখে মুখে নিজেদের যতই বড় বলুক, মাথাপিছু আয়ে ভারত থেকে এগিয়ে আছে বাংলাদেশ। তবে বর্তমানে বাংলাদেশের ডলার দাম কিছুটা বেড়ে যাওয়ায় ভারত মাথাপিছু আয়ে খানিকটা এগিয়ে থাকলেও বিগত কয়েক বছরের মতো ভবিষ্যতেও ভারত থেকে বাংলাদেশের মাথাপিছু আয় বেশি থাকবে। এটি আমার কথা নয়, IMF এর রিপোর্ট। আগামী 6 বছরও মাথাপিছু আয়ে বাংলাদেশ ভারতের উপরই থাকবে, এমনটাই বলছে IMF। সংস্থাটির মতে 2020-21 অর্থ বছরে বাংলাদেশি নাগরিকের মাথাপিছু আয় ছিল গড়ে $1962, বিপরীতে ভারতীয় নাগরিকের মাথাপিছু আয় ছিল $1935, মানে $27 কম। IMF এর পূর্বাভাসে জানানো হয় 2027-28 অর্থ বছরে ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় অন্তত $200 বেশি থাকবে। আর এই পূর্বাভাস অনেক আগে দিয়েছিলেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। এক টুইট বার্তায় তিনি লিখেছিলেন, বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশ পার ক্যাপিটা ইনকামে ভারত থেকে অনেক এগিয়ে যাবে। গত 15 বছরে ভারতের জনসংখ্যা বেড়েছে 21%, আর বাংলাদেশে বেড়েছে 18%। এই একটি সূচকে বাংলাদেশ থেকে ভারত এগিয়ে রয়েছে। আর তাই ভারতবাসীকে বলবো, এই কাজে মনোযোগ দিন, কেননা এখানে আপনারা অনেক উন্নতি করেছেন। ইউনেস্কো বলছে ভারতের গড় সাক্ষরতার হার 2015 সালের হিসেবে 69.9% বা 70%, কিন্তু ইউনেস্কোর হিসেবে বাংলাদেশে 72.8%। তার মানে ইউনেস্কোর হিসেবে সাক্ষরতার হারেও বাংলাদেশ এগিয়ে রয়েছে। ভারতে ইন্টারনেট অনেক সস্তা হলেও সেখানে মাত্র 41% মানুষ ইন্টারনেট ইউজ করে, যেখানে বাংলাদেশে 57%। ভারত কিংবা পাকিস্তানের তুলনায় 24 বছর পরে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। এছাড়া এ দুটি দেশের মতো বিপুল প্রাকৃতিক সম্পদ কিংবা বিশাল ভূখণ্ডের কোনোটি পায়নি বাংলাদেশ। প্রতিবেশী দেশের তুলনায় 3 গুণ বেশি জনসংখ্যার ঘনত্ব, কম মাথাপিছু সম্পদের পরিমাণ এবং প্রাকৃতিক দুর্যোগের পরেও এত উন্নতি করেছে বাংলাদেশ। আর মাত্র 2টি দশক অপেক্ষা করুন, সীমান্তে তার কাটা নয়, দেয়াল তুলে ভারত মিয়ানমারকে আটকাতে হবে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে। বিএনপির মাথার উপরে এখন হাগু করতেছে ইন্ডিয়া, হাগু করতেছে। মানে বিষয়টা হচ্ছে যে এত ওপেনলি এরা করতেছে, বিএনপি এত নেকেডলি করতেছে যে বিষয়টা এখন হাস্যস্কর হয়ে গেছে। ইন্ডিয়ার গলা চেপে ধরেছে টুটি বিএনপির, যেমনকে ধরছিল হাসিনার এক সময়ে। মানে হাসিনার স্বামী স্ত্রীর সম্পর্ক এখন ভাসুর আর স্বামীর সম্পর্ক, এখন বেডরুমে দুইজন যে বিএনপি ইন্ডিয়া, মানে এখন যে অজিত দোভাল, জয়শঙ্কর, জয়কৃষ্ণ, জয়রাম, ইস্কন, চুপ্পু, এই যে চুপ্পু টুপ্পু টুপ্পু হয়, চুপ্পু চুপ্পু, এই যে আপনার ফখরুলের কথাবার্তা এত ওপেনলি লিখলি, ছেলে মানুষ এগুলা, সে বাচ্চা মানুষই, বাচ্চাদের মতো ফখরুল কথা বলে। কি বলে ফখরুল? ফখরুল কি বলে? ফখরুল বলে লেমন জুস চাই, মিষ্টি চাই, মন্ডা চাই, রসমালাই চাই, চুপ্পু চাই, হাসিনা চাই, ইন্ডিয়া চাই, ইস্কন চাই, ছাত্রলীগ চাই, মুজিবের মূর্তি চাই। আরে হাউমা করে কাঁদতেছে মির্জা সাহেব, মুজিবের মূর্তি ভাঙছে, বাচ্চাদের মতো কাঁদতেছে। বলে কেন ভাঙলো, কেন এটা করলো, সে ওইটা করছে, সেটা, মানে মুজিবের জন্য ফখরুলের জান প্রাণ ভালোবাসা, মানে এমন ভালোবাসা যে তার যে নেত্রীকে যা করছে শেখ হাসিনা, বেগম জিকে সেখানে যা করছে ভুলে গেছে মুহূর্তের মতে। মানে ক্ষমতা এমন একটা চমচম, মন্ডা মুক্তাগাছার ক্ষমতার মানে কি? ক্ষমতার মানে হচ্ছে মুক্তাগাছার চমচম। মানে এত লোভ, মুজিবের মূর্তি ভাঙছে, কান্নাকাটি করছে পোলাপানের মতো। মির্জা বলে হাসিনাকে চাই, আওয়ামী লীগকে চাই, নির্বাচনে চাই, পার্লামেন্টে চাই, অধিকার আছে। নো, চুপ্পুকে নিষেধ করা যাবে না। দেখেন তো অবস্থা, কি বলে উল্টা পাল্টা, এত হাস্যস্কর। মির্জা ফখরুল বলে চুপ্পুকে চাই। আরে চুপ্পু হচ্ছে আমাদের সারা বাংলাদেশের শত্রু, সে আক্রমণ করছে, সে হচ্ছে আমাদের একজন নাম্বার 1 এনিমি। চুপ্পু হচ্ছে শেখ হাসিনা পেতাত্তা, ইন্ডিয়ার পেতাত্তা, ইন্ডিয়ান এজেন্ট, রয়ের দালাল। বঙ্গভবনে এখন রয়ের ঘাঁটি, বঙ্গভবনে রয়ের হচ্ছে ওখানে অপারেশন ঘাঁটি। কিভাবে তারা উৎখাত করবে, দখল করবে, পার্লামেন্ট নির্বাচন করবে, হাসিনাকে ফেরত দেবে।
ইন্ডিয়া এমন ভাবে হাসিনাকে পাঠানোর জন্য বিএনপির ঘাড়ের উপর মুইতা দিছে, এটা তো এত উন্মুক্ত যেগুলো না বললে আমার কোনো চয়েস নাই। দেখেন, বিশ্বাস করে না, বলতে চাই নাই, কিন্তু এস আলম গং, দরবেশ গং, সামিত গ্রুপ গং, আদানি গং, আম্বানি গং, মোদি গং, রাহুল গান্ধী গং, এই যে আপনার বীজাণু রাখে গেছে শেখ হাসিনার, তাকে ফেরানোর জন্য নির্বাচন কেন বলে? সারাক্ষণ কেন কীর্তন করে নির্বাচনের কীর্তন, নির্বাচনের রামায়ণ, নির্বাচনের মহাভারত, নির্বাচনের গীতা পাঠ করে দিন রাত নির্বাচনের কোন মুক্ত কেন? এত মানুষ মরতেছে, এত মানুষ না খায়, এত মানুষ বেকার, এত মানুষ দিন রাত কাঁদতেছে, কষ্টে আছে, এত অসুস্থ, চিকিৎসা নাই, যারা বিপ্লব করছে চিকিৎসা নাই, হাত নাই, পা নাই, চোখ নাই, জীবন নেই, কবরে আছে, কোনো চিন্তা নাই, খালি বললে হলো ক্ষমতা দে, নির্বাচন দে। এর কারণ কি জানেন? ইন্ডিয়া বিএনপি টুটি চেপে ধরছে, টাকা দিয়ে ফ্ল্যাট করে দিচ্ছে, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ওভার দ্য টেমস রিভার টু দ্য বুড়িগঙ্গা, টাকা দিয়ে ফ্ল্যাট করছে এই এসআলমের টাকা। দেখেন না অবস্থা। টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ এবং বিএনপির সতর্কতা, কেন বিএনপির সতর্কতার প্রসঙ্গ বলছি সেটা নিয়ে কথা বলবো, তবে তার আগে টিউলিপ সিদ্দিকী বিষয়ে। টিউলিপ সিদ্দিককে আমরা জানি শেখ হাসিনা তার খালা, শেখ রেহানা তার মা। এই টিউলিপ সিদ্দিক ব্রিটেনে মেইন স্ট্রিম রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি পরপর 4 বার নির্বাচিত হয়েছেন, সংসদে গেছেন, এবার তিনি খুবই গুরুত্বপূর্ণ সম্মানজনক সিটি মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এই যে এত ভালো একটি রাজনৈতিক ক্যারিয়ার, সেরকম জায়গা, সেরকম একজন মানুষের ক্ষেত্রে এত বড় বিপর্যয় ঘটল কেন? এত বড় কেলেঙ্কারিতে তিনি জড়িয়ে পড়লেন কেন? খেয়াল করে দেখবেন, টিউলিপ সিদ্দিক নিজে কিন্তু ব্রিটেনে নিজে ওই অর্থে তেমন কোনো দুর্নীতি বা কেলেঙ্কারির সঙ্গে জড়িত হয়েছেন সেটা কিন্তু সরাসরি নয়। তাহলে তার বিরুদ্ধে অভিযোগটা কি? তার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশে যে তার খালা, বাংলাদেশে যে তার মা প্রধানমন্ত্রী, খালা প্রধানমন্ত্রীর চেয়ে বড় মন্ত্রী ছিলেন পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত, বাংলাদেশের আর্থিক খাতের ব্যাংকিং সেক্টরের নিয়ন্ত্রণ। গাইজ, আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে এই উপদেষ্টা, সমন্বয়ক এবং দেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে রাজপথের মধ্যে যে এইসব বিষয় হচ্ছে। অন্যদিকে আরেকটা বিষয় যে আজহারি হুজুরকে কেন্দ্র করেও কিন্তু অনেকে কেঁপেছে এবং অনেকে কিন্তু মানে গরম গরম বক্তব্য দিচ্ছে। বিশেষ করে আজহারি হুজুরের বিপক্ষে অনেকে কথা বলেছিল, তাকে নাকি আজহারি হুজুরকে আবারও দেশ ছাড়া করা হবে। এইটা নিয়ে আজহারি হুজুরের একটা বক্তব্যকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছিল। এইটার জন্যই কিন্তু রাজপথের মধ্যে অনেক কিছু হচ্ছে এবং দেশের আরও যে বিষয়গুলো উপদেষ্টা সমন্বয়ক সেগুলো নিয়েও। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।